ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি ডিসকাস করব বোরস থিওরি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তাহলে এখন হেডিং করো বোরস থিওরি। তাহলে নাম্বার ওয়ানে আমরা লিখব। তার আগে একটু মনে করিয়ে দিই। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা রাদারফোর্ড থিওরিটা পড়িয়েছিলাম। সেখানে রাদারফোর্ড কি বলেছিলেন, যে ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যালং সার্কুলার অরবিট। তাহলে সার্কুলার অরবিট ওয়াইজ ইলেকট্রনগুলো রিভলভ করে। তাহলে কি ইলেকট্রন এনি সার্কুলার অরবিট ওয়াইজ রিভলভ করতে পারে? উনি ফিক্সড করেননি, উনি বলছে সার্কুলার অরবিট। তাহলে যে কোনো সার্কুলার অরবিট ওয়াইজ কি ইলেকট্রনগুলো রিভলভ করতে পারে, তাই না? কিন্তু বোরস এখানে ফিক্সড করে দিচ্ছেন। উনি কি বলছেন, নাম্বার ওয়ানে লেখো, দ্য ইলেকট্রন revolves around the nucleus along some definite selected circular orbit having fixed radius and energy. These orbits are called stationary orbit or stationary state. তাহলে বোর প্রথম পয়েন্টটা বলছে, দেখো বলছে কি, দ্য ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যালং সাম ডেফিনিট সিলেক্টেড সার্কুলার অরবিটস হ্যাভিং ফিক্সড রেডিয়াস অ্যান্ড এনার্জি। যে অরবিটের রেডিয়াস কি ফিক্সড অ্যান্ড এনার্জিও ফিক্সড, তাহলে সেই অরবিটগুলোকে আমরা কি বলছি, স্টেশনারি অরবিট অর স্টেশনারি স্টেট। ঠিক আছে? তাহলে বোর যে কোনো অরবিটে ঘোরার কথা বলেনি। ইলেকট্রন তাহলে রিভলভ করে কোথায়? অ্যালং সাম ডেফিনিট সিলেক্টেড সার্কুলার অরবিট। হ্যাঁ, সেই অরবিটগুলোকে বলা হচ্ছে কি স্টেশনারি অরবিট। কেন? ওদের রেডিয়াস এবং এনার্জিটা কি ফিক্সড থাকে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার টুতে লেখো, the energy of the electron in stationary orbit does not change with time. ভালো করে দেখো। তাহলে নাম্বার টুতে কি বললেন, যে দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন স্টেশনারি স্টেট বা স্টেশনারি অরবিট ডাজ নট চেঞ্জ উইথ টাইম। তাহলে টাইমের সঙ্গে ইলেকট্রনের এনার্জি কিন্তু চেঞ্জ হবে না। যদি ইলেকট্রন এই স্টেশনারি স্টেটে থাকে
তাহলে তো ইলেকট্রন তো রিভলভ করে, কিন্তু রিভলভ করলেও ওর এনার্জি কি থাকবে? ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না। কেন? ও স্টেশনারি স্টেটে আছে, ওর এনার্জিটা ফিক্সড। এটা কে বলে দিচ্ছেন? বোর। ঠিক আছে, আচ্ছা, দুটো পয়েন্ট লেখা কমপ্লিট। এবার থার্ড পয়েন্টটা লেখাবো। এবার থার্ড পয়েন্টটা দেখো, বোর বলছেন যে when electron jumps from higher stationary state to lower stationary state, then energy is released. Similarly, when electron jumps from lower to higher energy state বা stationary state, energy state বা stationary state, higher stationary state, then energy is absorbed. তাহলে 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বললেন বোর? বলছে when electron jumps from higher stationary state to lower stationary state, then energy is released. Similarly, when electron jumps from lower to higher stationary state or energy state, then energy is absorbed. ভালো করে দেখো, এটা আমি এখানে বোঝাচ্ছি। ধরো এই নিউক্লিয়াস, এই দুটো স্টেশনারি স্টেট, এইটা মনে করলাম এই স্টেশনারি স্টেটের এনার্জি মনে করলাম E1, 1 নম্বর স্টেশনারি স্টেটের এনার্জি, আর 2 নম্বর স্টেশনারি স্টেটের এনার্জি মনে করলাম E2। তাহলে যদি ইলেকট্রন E2 থেকে E1 এ জাম্প করে, তখন এনার্জি কি করবে? রিলিজ করবে। তাহলে সেই অ্যামাউন্টটা কত? সেইটা বলি ডেল্টা ই ইকুয়াল টু কি? E2 মাইনাস E1। ঠিক আছে, এইটা বলছি যখন ইলেকট্রন হায়ার থেকে লোয়ার এনার্জি স্টেটে কি করছে? জাম্প করছে, তখন যে এনার্জি রিলিজ হচ্ছে তার অ্যামাউন্ট কত? ডেল্টা ই। E2 থেকে E1 এ নেমে, তাহলে E2 মাইনাস E1 কতটা এনার্জি রিলিজ করলো? E2 মাইনাস E1। ঠিক আছে, আবার আমরা কি জানি? এই ডেল্টা ই ইকুয়াল টু কি লিখতে পারি? এ ইজ নিউ। এটা তোমরা, কারণ এনার্জি কি রিলিজড অ্যাজ এ প্যাকেট, কে বলেছে? প্ল্যাঙ্ক। আর একটা প্যাকেটের এনার্জি কত? এইজ নিউ, তাকে কোয়ান্টা। আর লাইটের ক্ষেত্রে বলি ফোটন। এগুলো তোমাদের শেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার সবার? আচ্ছা, আর লাস্ট পয়েন্টটা এবার আমি লেখাবো। আচ্ছা, এবার লাস্ট পয়েন্টটা লেখো। লাস্ট পয়েন্টে বলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখো, দা অ্যাঙ্গুলার momentum of an electron in a given stationary state
will be simple multiple of h by 2 pi। তাহলে ভালো করে দেখো, যখন ইলেকট্রন এই স্টেশনারি স্টেটে রোটেট করছে, তাহলে এর একটা রেডিয়াস আর ধরে নিলাম, তাহলে ইলেকট্রনের একটা মাস ধরে নিলাম m, এর ভেলোসিটি ধরে নিলাম v, ইলেকট্রনের ভেলোসিটি। তাহলে যদি ইলেকট্রন এরকম ডাইরেক্ট সোজা যেত, মুভ করত, বা কোনো বডি দেখো যদি সোজা মুভ করত, মাস m আর ভেলোসিটি যদি v, তাহলে এর মোমেন্টাম কি হতো mv। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা জায়গায় ইলেকট্রনের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, যখন এখানে আছে, যখন এখানে আছে, যখন এখানে আছে, তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেল চেঞ্জ হয় বলে এই মোমেন্টামকে আমরা এমভি বলতে পারবো না, তখন বলছি অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি সোজাসুজি যেত তখন বলতাম লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি, কিন্তু এখানে কি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এর সঙ্গে এই এম ভি এর সঙ্গে এই রেডিয়াসটা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এইটাই বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখানে কি বলা হয়েছে, যা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইন এ গিভেন স্টেশনারি স্টেট অর স্টেশনারি অরবিট বলতে পারি উইল বি সিম্পল মাল্টিপল অফ এইচ বাই 2 পাই। তার মানে এই এম ভি আর এটা তো অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে কার সঙ্গে সিম্পল মাল্টিপল হবে এইচ বাই 2 পাই এর সঙ্গে। তাহলে এইচ বাই 2 পাই এর সিম্পল মাল্টিপল কি, এইচ বাই 2 পাই ইন্টু 1, এইচ বাই 2 পাই ইন্টু 2 মাল্টিপল, তাই না? এইচ বাই 2 পাই ইন্টু 3, তাহলে ডট ডট করে আমরা কোন পর্যন্ত যেতে পারি, এন ইন্টু এইচ বাই 2 পাই। তাহলে এখানে আমরা করে দিচ্ছি এনএইচ বাই 2 পাই। এটাই বোরসের ইকুয়েশন। হোয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, হোয়ার n ইকুয়াল টু কি 1 2 3 ডট 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 পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? and n indicate number of orbits or energy state। নাম্বার অফ অরবিটস অর এনার্জি স্টেটকে ইন্ডিকেট করে কে, এন। আর এটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও বলা হয়, সেটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আশা করি ক্লিয়ার। এই চারটে পয়েন্ট, থিওরি বললেই চারটে পয়েন্ট তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমি মুছে দিলাম। আচ্ছা, এবারে আমরা অ্যাপ্লিকেশন অফ বোরস থিওরি এটা পড়ব, ঠিক আছে? তাহলে হেডিং করো অ্যাপ্লিকেশনস অফ বোরস থিওরি। তাহলে 1 নম্বর অ্যাপ্লিকেশনে আমরা বলছি রেডিয়াস of nth orbit of hydrogen like atom can be calculated। কি বললাম, radius of nth orbit of hydrogen like atom can be calculated। তাহলে এই হাইড্রোজেন লাইক অ্যাটমের
nth অরবিটের রেডিয়াস আমরা ক্যালকুলেট করতে পারি। কোনটা থেকে? এই বোরস থিওরি থেকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে অনেক প্রবলেমও আসবে। দেখো আমি এটা দেখাচ্ছি। তাহলে তোমরা প্রথমে লিখবে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড থিওরি। দেখো রাদারফোর্ড বলেছিল কি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা আমরা আগে পড়িয়েছি, তোমাদের জানা আছে। তাহলে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড থিওরি কি পেলাম? এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স আর ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স, এটা পড়ানো আছে। তাহলে এখানে একটা আর একটা কেটে দিলাম। তাহলে এখানে আমরা কি রাখলাম? ভি স্কোয়ার ইকুয়াল টু কি জেড স্কোয়ার বাই এম আর। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে লিখব অ্যাকর্ডিং টু বোরস থিওরি। একটু আগে পড়েছো এন ভি আর ইকুয়াল টু কি এনএইচ বাই 2 পাই, একটু আগে পড়েছো। তাহলে এখানেও আমরা কি করছি? এদিকে হোল স্কোয়ার করছি, ওদিকে হোল স্কোয়ার করছি। হ্যাঁ, করলে তাহলে এখানে ভি স্কোয়ারটা রাখলাম। ভি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এদিকে স্কোয়ার করেছিলাম এন স্কোয়ার এই স্কোয়ার, এটা কি 2টা 4 হয়ে গেছে 4 পাই স্কোয়ার, আর এটা কি এম স্কোয়ার, এটা কি আর স্কোয়ার, এটা নাম্বার 2 দিলাম। তাহলে আমি একটা লাইনে লিখে দিলাম। তোমরা কি করবে? আগে এটা হোল স্কোয়ার করে নেবে, এটা হোল স্কোয়ার করে নেবে, করার পর ভি স্কোয়ারটা রাখবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা পাবে। ঠিক আছে, তাহলে 1 নম্বরে ভি স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম? রাদারফোর্ড থিওরিতে জেড স্কোয়ার বাই এম আর, আর বোরস থিওরিতে ভি স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম? এন স্কোয়ার এই স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাই তো? তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা কি করতে পারি? কম্পেয়ার করতে পারি। তাই তো? তাহলে এটা আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 we get, বলে এটা কি না জেড স্কোয়ার বাই এম আর ইকুয়াল টু কি পেলাম? এন স্কোয়ার এই স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এই তো? আচ্ছা দেখো তাহলে একটা এম, এখানে একটা এম ক্যান্সেল করে দিলাম, স্কোয়ার আছে এখানে একটা, এখানে স্কোয়ার আছে একটা, ক্যান্সেল করে দিলাম। তাহলে এই 8টা এদিকে আনছি, অর আর ইকুয়াল টু কি হচ্ছে? 8টা এখানে আনলাম। তাহলে এন স্কোয়ার এই স্কোয়ার বাই কি এই 4 পাই স্কোয়ার এম আর জেড স্কোয়ারটা এখানে চলে এলো। তাহলে এই যেটা পেলাম এইটা কি nth অরবিটের, এখানে n একটা n সাফিক্সে একটা n লিখে দিলাম। হ্যাঁ, nth অরবিটের রেডিয়াসের ইকুয়েশন। ঠিক আছে, nth অরবিট, এখানে যদি n 1 বসাই তাহলে এখানে nটা কি হবে? 1। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে রেডিয়াস আর ইকুয়াল টু কি এন স্কোয়ার এই স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তোমরা কোনটা কি জানো সব আগে বলা হয়েছে। এনটা কি নাম্বার অফ অরবিট, এইচটা কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, 4 পাই এটা তো কনস্ট্যান্ট, এমটা মাস অফ ইলেকট্রন, জেডটা কি প্রোটন নাম্বার, হাইড্রোজেন হলে কি 1, হিলিয়াম 2, লিথিয়াম 3,
প্রোটন নাম্বার, আর ইটা কি চার্জ অফ দ্য ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ তোমরা জানো, সিজিএস হলে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, আর এসআই হলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাই তো? তাহলে এটা তোমরা জানো। দেখো এই ইকুয়েশনটা থেকে আমি কনস্ট্যান্টগুলো বের করে আনছি। দেখো আর এন রাখলাম, তাহলে এই ইকুয়েশনে দেখো কনস্ট্যান্ট কি এইচ স্কয়ার, এ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এর তো ভ্যালুটা ফিক্সড, আমি বলেছিলাম 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড এসআইতে। তাহলে কনস্ট্যান্ট, সে তো প্ল্যাঙ্কস একটা ভ্যালু দিয়ে দিয়েছে, সেটা তো আর চেঞ্জ হবে না। তাহলে এটা কনস্ট্যান্ট। 4 দেখো নাম্বার কি চেঞ্জ হবে ইকুয়েশনে, এটাও কনস্ট্যান্ট। পাই এর ভ্যালুও কনস্ট্যান্ট, পাই ইকুয়াল টু 22/7। তুমি ইন্ডিয়াতে পাই ভ্যালু যা, আর আমেরিকাতে গেলেও পাই ভ্যালু তাই থাকবে, তাই তো? তাহলে ইলেকট্রনের মাস, তুমি এখানে যা মঙ্গল গ্রহতে যাও একই থাকবে। তাহলে এমটা কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জও কি কনস্ট্যান্ট। তাহলে এইগুলো কনস্ট্যান্ট, শুধু ভ্যারি করছে কোনটা, উপরে এন স্কয়ার আর নিচে জেড, এই দুটো ভেরিয়েবল কোয়ান্টিটি, তাই তো? এই দুটো। তাহলে এনটা কি অরবিট ভ্যারি করতে পারে। দেখো এই নাম্বার অফ অরবিট, এটা R1 ফার্স্ট অরবিট, এটা যদি সেকেন্ড অরবিট, এটা কি থার্ড অরবিট। তাহলে এন যদি বাড়ে, এটা n ইকুয়াল টু 1, এটা n ইকুয়াল টু 2, এটা n ইকুয়াল টু 3। তাহলে এন যদি বাড়ে রেডিয়াস ভ্যারি করবে, অরবিট যদি বাড়ে রেডিয়াস ভ্যারি করবে। তার মানে এন এর উপরে রেডিয়াস ডিপেন্ড করছে। আবার জেড, হাইড্রোজেনের ক্ষেত্রে Z1, হিলিয়ামের ক্ষেত্রে Z2। তার মানে অ্যাটম টু অ্যাটম জেডটাও ভ্যারি করবে, তার মানে ভেরিয়েবল কোয়ান্টিটি এই দুটো। তাহলে এই দুটো কনস্ট্যান্ট, এগুলো বাকিগুলো সব কি কনস্ট্যান্ট। তাহলে আর এন ইকুয়াল টু, এখানে আমি একটা কনস্ট্যান্ট কে দিলাম, উপরে কি এন স্কোয়ার বাই জেড, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, তাহলে কে ইকুয়াল টু এখানে কি বললাম, এই স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। দেখো এই ভ্যালুগুলো যদি আমরা ক্যালকুলেট করি, এই ভ্যালুগুলো তোমরা যদি ক্যালকুলেট করো, তাহলে এইটা পাবে এই 0.529 আংস্ট্রং এইটাই পাবে। এবার আংস্ট্রংকে মিটার করতে পারো, তাহলে 10⁻⁻10 মাল্টিপ্লাই করে দিলে মিটারে আসবে। সেন্টিমিটার করতে পারো, 10⁻⁸ মাল্টিপ্লাই করে দিলে সেন্টিমিটারে আসবে। তাহলে এই কে ভ্যালুটা কত পাচ্ছি, এইটা, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ভ্যালুটা। তাহলে জয়েন্টের, নিটের সব প্রবলেম খুব সহজে আনসার করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে আর এন কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, এন স্কয়ার অরবিটের সঙ্গে। অরবিট বাড়লে এই রেডিয়াস বাড়ছে, এটা R1, এটা R2, তাহলে N1 N2। তাহলে দেখো অরবিট মানে অরবিট যদি বাড়ে রেডিয়াসও বাড়ছে, এন স্কয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এই জায়গাটা আমরা শিখতে পারলাম। তাহলে আমাদের প্রবলেম আসতে পারে কিসের উপর, দেখো যদি দুটো অ্যাটমের ক্ষেত্রে আমাদের বলে, হ্যাঁ, তাহলে এখানে কি করছি, R1 বাই R2, তাহলে N1 স্কয়ার বাই N2 স্কয়ার। এই ফর্মুলা থেকে জয়েন্টে প্রবলেম পড়ে। আবার দেখো নাম্বার 2তে, তো এখানে 1 নম্বরে আমি বললাম, আবার নাম্বার 2তে দেখো 2 নম্বরে বলছি। এখানে দেখো আবার রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে, জেড এর সঙ্গে। দেখো যখন এনটা ফিক্সড, এনটা যদি ফিক্সড রাখি তাহলে জেড এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে যদি আমরা জেডটা ফিক্সড রেখেছিলাম আর এখানে এনটা ফিক্সড রেখেছি, তাহলে এখানে ভালো করে দেখো, জেড যদি বাড়ে রেডিয়াস কমে। জেড মানে কি, নিউক্লিয়াসের প্রোটন নাম্বার, নিউক্লিয়াসের প্রোটন নাম্বার বেশি হয়ে গেলে ইলেকট্রনকে বেশি করে টানবে, টেনে ধরবে। তার মানে কি রেডিয়াসটা কি হবে, কমে যাবে। তার মানে জেড যদি বাড়ে তাহলে রেডিয়াস কমছে। তার মানে আমরা দুটো অ্যাটমের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে কেমন লিখব, R1 বাই R2 ইকুয়াল টু কি Z2 বাই Z1। এই ফর্মুলা দিয়ে আমরা কি করব, প্রবলেম
সলভ করব। ঠিক আছে? আচ্ছা, যা কিছু বোর্ডে লিখছি সব কিন্তু লিখে রাখবে, হ্যাঁ? আচ্ছা, এবার আমি কয়েকটা প্রবলেম দিচ্ছি। দেখো, 1 নম্বর প্রবলেম, ক্যালকুলেট radius of first orbit of hydrogen atom। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের রেডিয়াস ক্যালকুলেট করতে বলা হয়েছে। এই প্রবলেমটা তোমাদের প্রথমে পড়েছে পরীক্ষায়। ঠিক আছে? তাহলে তুমি কি করবে? উই নো আর ইকুয়াল টু 0.529, এটা বলেছিলাম কনস্ট্যান্টের ভ্যালুটা, n স্কয়ার বাই জেড, এটা কিসে? আর্মস্ট্রং এ। তাই তো? এই ফর্মুলাটা তুমি জানো। আমি কনস্ট্যান্টের ভ্যালুটা বলে দিয়েছিলাম, কিন্তু কত? কে এর ভ্যালুটা বলেছিলাম 0.529 আর্মস্ট্রং, সেই জন্যই ফর্মুলাটা পেলাম। ঠিক আছে? তাহলে এখন আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছে ফার্স্ট অরবিট n ইকুয়াল টু 1 আর z ইকুয়াল টু, জেড হাইড্রোজেন কত? 1। তার মানে r1 হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে? 0.529, উপরে 1 স্কয়ার, নিচে কি 1, এত আর্মস্ট্রং। তাহলে কি 0.529 আর্মস্ট্রং। ঠিক আছে? ক্লিয়ার? দেখো, এই হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের রেডিয়াসকে বলা হয় বোর রেডিয়াস। কি বলা হয়? বোরস রেডিয়াস। তাহলে এখানে একটু লিখে রাখো, দ্য রেডিয়াস of first orbit of hydrogen atom is called Bohr radius. It is denoted by A0। কি দ্বারা ডিনোট করা হয়? A0। তার মানে 0.529টাকে কি দ্বারা ডিনোট করা হয়? A0 দিয়ে। হ্যাঁ, বোর রেডিয়াস ইজ ডিনোটেড বাই A0। আচ্ছা, অ্যানাদার প্রবলেম বলছি, দেখো অ্যানাদার প্রবলেম, প্রবলেম 2, ক্যালকুলেট রেডিয়াস অফ fourth orbit of helium plus ion। হিলিয়াম প্লাস আয়নের ফোর্থ অরবিটের রেডিয়াস ক্যালকুলেট করতে হবে। তাহলে ভালো করে দেখো, তাহলে আমরা কি জানি? এই 0.529 n স্কয়ার বাই জেড আর্মস্ট্রং, এটা আমরা জানি। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে ফোর্থ অরবিট n ইকুয়াল টু 4, আর হিলিয়ামের জেড কত? হিলিয়াম জেড কত? 2। প্রোটন নাম্বার তো আর চেঞ্জ হয় না, নিউক্লিয়াসে থাকে। তাহলে এটা ক্যালকুলেট করলে কি হবে? 0.529, এটা অঙ্কের সময় 3 করে দিতে পারো, 523 ইনটু উপরে কত? 4 স্কয়ার, নিচে কত? 2, এত আর্মস্ট্রং। তার মানে 0.529 ইনটু কি 16/2 আর্মস্ট্রং। তার মানে 0.529 ইনটু 8 আর্মস্ট্রং। এটা তোমরা নিজেরা আনসারটা করে নেবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো সবাই। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আরেকটা প্রবলেম বলছি, লেখো প্রবলেম 3, ইফ রেডিয়াস অফ সেকেন্ড অরবিট of helium plus ion is x angstrom, then calculate radius of its fourth orbit। তাই ভালো করে দেখো, বলা হয়েছে হিলিয়াম প্লাস আয়নের সেকেন্ড অরবিটের রেডিয়াস কত? x আর্মস্ট্রং বলা হয়েছে। তাহলে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে?
দেন ক্যালকুলেট রেডিয়াস অফ ইটস ফোর্থ অরবিট। ওই হিলিয়াম প্লাস আয়নের ফোর্থ অরবিটের রেডিয়াস ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে এখানে এখানে হিলিয়াম ছিল, এখানেও হিলিয়াম, তাহলে অ্যাটমটা সেম আছে, তাই তো? তার মানে এদের জেডটা সেম, তার মানে ভ্যারি করছে কোনটা? এনটা। তাহলে আমরা একটু আগে শিখিয়েছি এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার। যখন জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, জেডটা তো এখানে হিলিয়াম, এই যাক এখানেও হিলিয়াম এখানেও হিলিয়াম, জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে দুজনের ক্ষেত্রে কি করব? ওয়ান আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু কি? এন ওয়ান স্কোয়ার বাই এন টু স্কোয়ার, এটা হবে। তাহলে এখানে প্রথমে কি আছে? সেকেন্ড অরবিটের হিলিয়ামের কত দেয়া আছে? এক্স, তাহলে আর ওয়ানের জায়গায় আমি লিখছি এক্স, ঠিক আছে? আর এটা কত নম্বর অরবিট দেয়া আছে? তোমার সেকেন্ড অরবিট, তাহলে টু স্কোয়ার। আর আমাকে কোন অরবিট বের করতে বলেছে? ফোর্থ অরবিটে, তাহলে এইটা আর টুটা বের করব। কোনটা বের করব? আর টুটা। এখানে কোন অরবিটের? ফোর্থ অরবিট, মানে ফোর স্কোয়ার। তার মানে এখানে দেখো, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি? 1/4, তাই তো? তার মানে আর টু ইকুয়াল টু কি হচ্ছে? 4x, 4x আর্মস্ট্রং। ক্লিয়ার? আর টু তাহলে কত হচ্ছে? 4x। তাহলে ফোর্থ অরবিটের রেডিয়াস কত হবে? 4x আর্মস্ট্রং। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আমি অ্যানাদার প্রবলেম বলছি, লেখো। অ্যানাদার প্রবলেম বলছি, লেখো। ইফ radius second orbit, radius of second orbit of helium plus ion is y angstrom, then calculate radius of second orbit of lithium 2 plus ion। ভালো করে দেখো, তাহলে হিলিয়াম 2 প্লাস আয়নের রেডিয়াস দেয়া আছে কত অ্যাংস্ট্রং? y অ্যাংস্ট্রং। আমাকে কার রেডিয়াস ক্যালকুলেট করতে বলা হয়েছে? লিথিয়াম 2 প্লাস আয়নের। এখানে সেকেন্ড অরবিট, এখানেও সেকেন্ড অরবিট, তাহলে এনটা সেম, তাহলে জেডটা ভ্যারি। আমরা কি জানি? আর ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড, যখন কি এন ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে এন দুই জায়গা কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে করব আর হিলিয়াম বাই আর লিথিয়াম ইকুয়াল টু কি? উপরে জেড লিথিয়াম বাই কি? জেড হিলিয়াম। তাহলে আর হিলিয়ামের কত দেয়া আছে? ওয়াই। এখানে আর লিথিয়ামটা ক্যালকুলেট করব। তা লিথিয়ামের জেড কত? 3, আর হিলিয়ামের জেড কত? 2। তাহলে আর লিথিয়াম ইকুয়াল টু কত হবে? 2/3 ওয়াই অ্যাংস্ট্রম, তাই তো? এটা এদিকে আমি এর দিয়ে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে 2/3 এত অ্যাংস্ট্রম। এটা তাহলে তোমরা ক্যালকুলেট করবে। ক্লিয়ার? এরকম দেখো প্রবলেম, ছোট ছোট প্রবলেম আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? আচ্ছা, অ্যানাদার প্রবলেম আমি বলছি, দেখো, লেখো। ইফ রেডিয়াস অফ ফার্স্ট অরবিট of He plus ion is x angstrom, then calculate radius of second orbit of beryllium 3 plus ion। ঠিক আছে? ভালো করে দেখো, এখানে ফার্স্ট অরবিট কার? হিলিয়ামের। আর ক্যালকুলেট করতে বলা হয়েছে কি? সেকেন্ড অরবিটের রেডিয়াস ক্যালকুলেট করতে বলা হয়েছে বেরিলিয়ামের। তার মানে এখানে দুটো জিনিস ভ্যারি করছে। একটা কি? প্রথমটা রেডিয়া মানে অরবিট ফার্স্ট, এখানে সেকেন্ড, এন ভ্যারি করছে। আবার এখানে হিলিয়াম, এখানে বেরিলিয়াম, জেডও ভ্যারি করছে, তাই তো?
তাহলে আমরা কি জানি, দেখো আর ইকুয়াল, আমরা আর ডাইরেক্ট প্রপোর্শনাল টু কি বলেছিলাম, এন স্কয়ার, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড, এইটা আমরা জানতাম। তাহলে দুটো আলাদা আলাদা ক্ষেত্রে আমি যদি বলি হিলিয়াম আর হিলিয়ামের ক্ষেত্রে আর হিলিয়াম বাই আর বেরিলিয়াম, তাহলে ইকুয়াল টু কি হবে, তাহলে উপরে হবে এন হিলিয়াম স্কয়ার বাই কি এন বেরিলিয়াম স্কয়ার ইনটু জেড বেরিলিয়াম বাই কি জেড হিলিয়াম। তাহলে হিলিয়ামেরটা আমার দেয়া আছে কত, এক্স, বের করতে হবে বেরিলিয়ামেরটা, এন হিলিয়ামের কত ফার্স্ট অরবিট 1 স্কয়ার, বেরিলিয়ামের কত সেকেন্ড অরবিট 2 স্কয়ার, বেরিলিয়ামের জেড কত 4, হিলিয়ামের জেড কত 2। তাহলে এটা এটা কেটে গেল, পড়ে থাকলো 1/2, তার মানে বেরিলিয়াম আর বেরিলিয়াম ইকুয়াল টু কি হবে 2x আর্মস্ট্রং। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন 2টা লেখো। ক্যালকুলেশন ভেলোসিটি অফ ইলেকট্রন present in nth orbit of hydrogen like atom। ঠিক আছে, হাইড্রোজেন লাইক অ্যাটমের nth অরবিটে কোন ইলেকট্রন যে রিভলভ করছে তার ভেলোসিটি আমরা কি করব, ক্যালকুলেট করব। ঠিক আছে, ভালো করে এখানে একটু লক্ষ্য করো আমরা যেটা বলছি। দেখো, আমরা প্রথমে বলছি যে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড, এখানে আমরা কি জানি, এম ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু কি জেড স্কয়ার বাই আর স্কয়ার। এখানে একটার কেটে গেল, কি পেলাম, এম ভি স্কয়ার ইকুয়াল টু কি জেড স্কয়ার বাই আর, 1 নম্বর। এবারে বলছি অ্যাকর্ডিং to Bohr theory mvr equal to কি nh by 2 pi, এটা নাম্বার 2। ঠিক আছে, এবার আমরা এখানে লিখছি, দেখো ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 উই গেট, তাহলে এখানে এম ভি স্কয়ার নিচে কি আসছে এম ভি আর ইকুয়াল টু কি জেড স্কয়ার বাই আর, আর এটা কি উল্টে যাবে 2 পাই বাই কি এনএইচ, এটা হলো তাহলে এই ভি কেটে গেল, এই আর কেটে গেল, এই এম কেটে গেল, তাহলে এখানে কি থাকলো ভি, এখানে কি থাকলো 2 পাই জেড স্কয়ার বাই এনএইচ। তাহলে এইটা কি ভেলোসিটির ইকুয়েশন। এটা nth অরবিটে যে ইলেকট্রনটা রিভলভ করছে তার ভেলোসিটির ইকুয়েশন। তাহলে এখানে আমরা একটা n বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবারে কনস্ট্যান্ট গুলো আমি এক জায়গায় করে নিচ্ছি। দেখো 2 পাই স্কয়ার, এখানে কি এই কনস্ট্যান্ট, ভেরিয়েবল কি জেড আর এন, তাই তো? তাহলে এইটা কনস্ট্যান্ট, তাহলে vn ইকুয়াল টু আমরা কি বললাম, ধরো k প্রাইম জেড বাই এন, তাহলে k প্রাইম ইকুয়াল টু কি বলছি আমরা 2 পাই স্কয়ার বাই এইচ। এটা তুমি যদি ক্যালকুলেট করো এই ভ্যালুটা আসবে তোমার 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, এই ভ্যালুটা আসবে। তাহলে এই ভ্যালুটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে ভেলোসিটির শর্টকাট ইকুয়েশন কি হচ্ছে,
যেটা তুমি জয়েন্টে কাজে লাগাবে, এইটা ইন্টু 10⁶, এই কে প্রাইমের জায়গায় বসালাম z/n, এটা তাহলে কি মিটার পার সেকেন্ড এই ইউনিটে। ঠিক আছে, মনে থাকবে যেন। আচ্ছা, এটা তো কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি জেড এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো নিউক্লিয়াসে যদি হাইড্রোজেনের নিউক্লিয়াস হয়, ইলেকট্রন যত জোরে রিভলভ করবে, যত স্পিডে রিভলভ করবে, যদি হিলিয়াম হয় তার থেকে আরো বেশি স্পিডে রিভলভ করবে। কারণ এখানে কি এর জেডটা বেশি, মানে অ্যাট্রাকশনটা যত বেশি হবে তাদের ভেলোসিটিও তত কি হবে, বেশি হবে। যদি এনটা কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা দুটো অ্যাটমের ক্ষেত্রে ভেলোসিটি কি বলতে পারি, v1/v2 ইকুয়াল টু কি z1/z2। এই ফর্মুলা দিয়ে প্রবলেম করবে। আবার জেডটা যদি কনস্ট্যান্ট রাখি v ইনভার্সলি প্রপোর্শনাল টু n, তার মানে যত দূরে যাবে n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 1, ইলেকট্রন যত দূরে থাকবে তত ভেলোসিটি কম, ইলেকট্রন যত কাছে থাকবে তত ভেলোসিটি বেশি। তাহলে দুটো ডিফারেন্ট অরবিট হলে তার ভেলোসিটির ফর্মুলা কি হবে, v1/v2 ইকুয়াল টু কি হবে, n2/n1। এই ফর্মুলাটা ইউজ করবে আগের মতো। ঠিক আছে। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রবলেম বলছি, দেখো এখানে কি বলছি ভালো করে লক্ষ্য রাখো। যে 1 নম্বর কোশ্চেন, ক্যালকুলেট velocity of an electron present in first orbit of hydrogen atom। তাহলে আমরা ভেলোসিটির ইকুয়েশন কি শিখলাম, 2.18 ইন্টু 10⁶, উপরে জেড নিচে এন, এত মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, ফার্স্ট অরবিট বলা হয়েছে n ইকুয়াল টু 1, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁶, উপরে কি 1 নিচে 1, এত মিটার পার সেকেন্ড, তার মানে এটা। আশা করি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, আমার অ্যানাদার প্রবলেম বললো, ক্যালকুলেট velocity of an electron present in third orbit of beryllium 3+ ion। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি, 2.18 ইন্টু 10⁶ ইন্টু z/n মিটার পার সেকেন্ড। তাহলে এখানে n ইকুয়াল টু কত, 3, z ইকুয়াল টু z কে বেরিলিয়ামের কত, 4, তাহলে কি হচ্ছে 2.18 ইন্টু 10⁶, z কত 4, নিচে কত, নিচে আছে 3, এত মিটার পার সেকেন্ড। তাহলে এরকম যদি কোনো প্রবলেম আসে তোমরা খুব সহজে আনসার করতে পারবে, এগুলো খুবই সোজা। তাহলে নেক্সট ক্লাসে আমি একটা স্টেশনারি অরবিটের এনার্জি ক্যালকুলেশন করব এবং সেই রিলেটেড ডিফারেন্ট প্রবলেম ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা বোরস থিওরি আর ফার্স্ট 2 অ্যাপ্লিকেশনস করালাম।